হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 20 মানে 20 পেজ হচ্ছে 205 এক থেকে শুরু হবে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু, আর তোমাদের পরিচিত বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 20 পেজ 205। আমরা একটা শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে পরপর 20% ও 10% সারের সমতুল্য সারের পরিমাণ কত। পরপর পরপর হচ্ছে 20% ও 10% সারের সমতুল্য সারের পরিমাণ হলো সমতুল্য সারের পরিমাণ। প্রথমে দিচ্ছে 20% সার, মনে করো ধার্য মূল্য মানে দাম লেখা আছে 100 টাকা, 20% সার দিচ্ছে, তাহলে দাম হচ্ছে কত? 80 টাকা। তার উপর আবার দিচ্ছে 10% সার, 80 টাকার 10% সার কত হবে? 8 টাকা। তো টোটাল সার কত দিল? আগে দিল 20 টাকা, এখন দিল 8 টাকা, টোটাল 28 টাকা। ঠিক আছে, আমরা অঙ্কটা করছি। ধরি, প্রথমে লিখছি ধরি ধার্য মূল্য ইকুয়াল টু ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমরা কিন্তু ধার্য মূল্য কিন্তু 100 টাকা ধরে নিলাম। মনে করো দাম লেখা আছে 100 টাকা, 20% ছাড় মানে 20 টাকা ছাড় নিচ্ছে, 100 টাকায় 20 টাকা ছাড়, তাহলে দামটা হচ্ছে কত? 80 টাকা। লিখবো 20% ছাড়ে 20% ছাড়ে সারে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। তাহলে সে যখন 20% ছাড় নিচ্ছে তখন বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এই 80 টাকার ওপর 10% ছাড়, 80 টাকার 10% ছাড়, সে কত টাকা ছাড় দিচ্ছে? 80 টাকার 10% ছাড়, লিখব 80 টাকার 10% ছাড় ইকুয়াল টু 80 গুণন 10-এর নিচে 100 সমান সমান 8 টাকা। তাহলে 80 টাকার 10% ছাড় মানে হচ্ছে 8 টাকা। তাহলে এখন দিল ছাড় 8 টাকা, আগে দিছে 20 টাকা, সে টোটাল ছাড় মানে মোট ছাড় দিয়েছে কত? অতএব মোট ছাড় ইকুয়াল টু 20 প্লাস 8, তাহলে 28 টাকা সমান সমান 28%। যেহেতু আমি ধার্য মূল্য 100 ধরছি, 100 টাকায় সে ছাড় দিচ্ছে 28 টাকা, তার মানে 28%, 28%। এবার অপশান দেখব। অপশান এ হচ্ছে 15%, অপশান বি 30%, অপশান সি হচ্ছে 28%, আর অপশান ডি হচ্ছে 25%। তাহলে এখানে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে সে প্রথমে ছাড় দিচ্ছে 20%, আমি ধরে নিছি ধার্য মূল্য আছে 100 টাকা, 20% ছাড় মানে সে বিক্রি করছে 80 টাকা, 80 টাকার উপর 10% ছাড়, 80 টাকায় 10% ছাড়, 80 গুণন 10-এর নিচে 100, 10-এর নিচে 100 মানে 8 টাকা। তাহলে এখন দিল 8 টাকা, আগে দিচ্ছে 20 টাকা, টোটাল 28 টাকা। তাহলে সে 100 টাকায় 28 টাকা ছাড় দিচ্ছে, তার মানে তার ছাড়ের কত? তার ছাড়টা কত হচ্ছে? 28%। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের উপর সমবাহু ত্রিভুজ এ ই বি অবস্থিত। মানে একটা বর্গক্ষেত্রের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ আছে যেটা হচ্ছে এ ই বি। বলছে কোন এডিই, কোন এডি এর মান কত?
সেটা আমাকে বের করতে হবে। আমি একটা কথা বলছি, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে আমরা কিন্তু সমবাহু ত্রিভুজ বলি। আর সমবাহু ত্রিভুজের কিন্তু প্রতিটা কোণই সমান এবং প্রত্যেকটি হচ্ছে 60 ডিগ্রি। আর বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে হচ্ছে বর্গক্ষেত্র বলে। বর্গক্ষেত্রের প্রতিটা কর্ণ সমান হবে, বর্গক্ষেত্রের কর্ণ দুটা পরস্পর সমান হবে এবং প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। আর যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে, তাকে বলে হচ্ছে রম্বস। আর রম্বসেরও 4টা বাহু সমান, বর্গক্ষেত্রেও 4টা বাহু সমান, কিন্তু রম্বসের কোণগুলি সমকোণ নহে আর বর্গক্ষেত্রের কোণগুলি সমকোণ। রম্বসের কর্ণ দুটি অসমান আর বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান। ঠিক আছে, আমি ছবিটা এঁকে নিচ্ছি। একটা বর্গক্ষেত্র, নাম দিচ্ছি এ বি সি ডি। এবিসিডি একটা বর্গক্ষেত্র, এর মধ্যে একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে এ ই বি। এখানে নাম দিচ্ছে হচ্ছে এ ই বি, এখানে ই দিচ্ছি, এ ই এখানে ই দিচ্ছি। ঠিক আছে। আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ দেখো, এই বাহুর সঙ্গে কিন্তু এই বাহুর সমান, তার সঙ্গে এটা সমান, তার সঙ্গে এটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহুর সমান, এর সঙ্গে সবগুলা বাহু কিন্তু সমান, যেহেতু বর্গক্ষেত্রের বাহু কিন্তু। ঠিক আছে, আমি একটু অঙ্কন, এই প্রতিটা, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, এই কোণটা টোটাল 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা একটু লিখে নিচ্ছি কোণ বিএডি। আগে লিখছি যে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র এবিসিডি একটি বর্গক্ষেত্র। অতএব কোণ বিএডি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কিন্তু এই কোণ সমান এবং সেটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এ ই বি ত্রিভুজ এ ই বি, ত্রিভুজ এ ই বি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, এই বি একটি সমবাহু ত্রিভুজ। অতএব কোণ বি এ ই, অতএব কোণ বি এ ই ইকুয়াল টু কোণ এ ই বি ইকুয়াল টু 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণই হচ্ছে 60 ডিগ্রি। এই কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব কোণ ডি এ ই, অতএব কোণ ডি এ ই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি এর সঙ্গে যোগ করছি, এর সঙ্গে যোগ করে দিচ্ছি, এর সঙ্গে যোগ করছি। ঠিক আছে, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, যেহেতু এই বাহু আর এই বাহুর সমান, তাহলে এই দুটা কোণ কিন্তু সমান হবে। কোণ এ ডি ই ইকুয়াল টু কোণ এ ই ডি, দুটা কোণ কিন্তু সমান হবে। কোণ এ ই, কোণ এ ই ডি
ইকুয়াল টু কোণ ADE ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান 150 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল হচ্ছে 150 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল কত? 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক একটা কোণ কত হবে? দুটো কোণ তো সমান, এই দুটো কোণ যেহেতু দুটো বাহুর সমান, এই বাহু এই বাহু সমান, লিখবো, পাশে লিখে দিচ্ছি, যেহেতু AD ইকুয়াল টু AE, যেহেতু দুটো বাহুর সমান, দুটো বাহুর সমান মানে দুটো কোণ সমান, অতএব কোণ ADE, অতএব কোণ ADE ইকুয়াল টু কোণ 150 ডিগ্রি বাই 2 কাটলে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 75, এটা হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এটাও হচ্ছে 75 ডিগ্রি। বলছে কোণ ADE, কোণ ADE, কোণ ADE, কোণ ADE, কোণ ADE, এই কোণটার মান কত সেটা তোমাকে, না কোণ CDE, কোণ CDE আমাকে বের করতে হবে। এখানে ভুল আছে, এটা হবে CDE, কোণ CDE, এই কোণটা কত সেটা বের করতে হবে। তাহলে আমরা 90 থেকে 75 বাদ দিলে কিন্তু আমরা এই কোণটা কিন্তু পেয়ে যাব। দেখবো অতএব কোণ CDE ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে, এটা হবে 15 ডিগ্রি। এই কোণটা কত হবে? 15 ডিগ্রি। আর লিখবো যে অতএব কোণ CDE ইকুয়াল টু 15 ডিগ্রি। এবার আমরা অপশান দেখব। অপশান A আছে 30 ডিগ্রি, অপশান B 45 ডিগ্রি, অপশান C 19 ডিগ্রি, আর অপশান D হচ্ছে 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয় অপশান D, এটা হবে অ্যান্সার। এটা ঠিক আছে। তাহলে এখানে আছে ABCD একটা বর্গক্ষেত্র, যার BAD হচ্ছে, ADC হচ্ছে 90 ডিগ্রি। কমপ্লিট। এবার চলে আসতেছি নেকের 3 নম্বর। দেখো প্রশ্ন আছে 3, B বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে থাকলে, মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে থাকলে বলছে B এর মান কত হবে? আবার বলছি 3, B বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে থাকলে বলছে B এর মান কত? দেখো মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0, মূল বিন্দু স্থানাঙ্ক কত? 0,0। আমি লিখে নিচ্ছি, মূল বিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু 0,0। মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। বলছে মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব কত? 5 একক। তাহলে এখানে আছে 3, B, আর একটা হচ্ছে 0,0। আমরা জানি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। আমরা লিখে নিচ্ছি, দুটি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এটা হচ্ছে রুটের মধ্যে। x1 এর মান হচ্ছে 3 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস
বি মাইনাস 0 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে ফর্মুলা হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানই হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান 3 থেকে 0 বাদ 3 তার হোল স্কয়ার, আর বি এর থেকে 0 বাদ বি তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে এখানে হচ্ছে 9 প্লাস বি স্কোয়ার, 9 প্লাস বি স্কোয়ার, পাশে হচ্ছে একক। 9 প্লাস বি স্কোয়ার এত একক। ঠিক আছে, এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। এবার শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 5। এখানে দেখো দুটি বিন্দু দূরত্ব দেওয়া আছে 5 একক, এখানে দূরত্ব দেওয়া আছে 5 একক, আমার দূরত্ব হচ্ছে 9 প্লাস বি স্কোয়ার। শর্ত অনুসারে এই দুটো কি সমান। আমরা লিখব শর্ত অনুসারে রুটের মধ্যে 9 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 হোল স্কোয়ার। স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে, আর যখন রুট থাকবে আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, তাহলে রুটটা কিন্তু উঠে যাবে। তাহলে এখানে 9 প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে 25। এবার 9টাকে উপর করে দেবো, বি স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9, বা বি স্কোয়ার ইকুয়াল টু 16, বা বি ইকুয়াল টু প্লাস মাইনাস 16, অতএব প্লাস মাইনাস 4। তাহলে বি এর মানে হচ্ছে প্লাস মাইনাস 4। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে প্লাস মাইনাস 3, অপশান বি হচ্ছে প্লাস মাইনাস 4, অপশান সি হচ্ছে প্লাস মাইনাস 5, আর অপশান ডি হচ্ছে প্লাস মাইনাস 2। তার মানে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 4। তাহলে আমরা দেখব হচ্ছে বি, এখানে অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে রুটের মধ্যে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। মনে রেখে দেখো, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্ক। নেক্সট 1-এর 4 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার, বাহু তার হোল স্কয়ার। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? √2 ইন্টু বাহু। এখানে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে √2, কর্ণের দৈর্ঘ্য আছে √2 ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু। তাহলে এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। √2 ইন্টু বাহু, পাশে একক। শর্তানুসারে এটা ইকুয়াল টু 12√2। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2, কিন্তু আমার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু বাহু। শর্তানুসারে দুটা সমান। দেখব শর্তানুসারে √2 ইন্টু বাহু ইকুয়াল টু 12√2। অতএব বাহু ইকুয়াল টু 12√2 বাই √2 সমান। অতএব বাহু ইকুয়াল টু 12 এত সেমি। তাহলে আমরা কিন্তু বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম।
এবার আমরা বের করবো ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্র হলো ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু তার হচ্ছে হোল স্কয়ার, বাহু তার হোল স্কয়ার, পাশে বর্গ একক, বর্গ একক। তাহলে এখানে 12 তার হোল স্কয়ার বর্গ সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু তার হোল স্কয়ার, মানে 12 তার হোল স্কয়ার সমান সমান 144 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ সেমি। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 288 বর্গ সেমি, অপশান বি হচ্ছে 144 বর্গ সেমি, অপশান সি হচ্ছে 72 বর্গ সেমি, আর অপশান ডি হচ্ছে 18 বর্গ সেমি। তাহলে আমার অপশান বি, আমার অ্যান্সার হবে হচ্ছে বি। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে হচ্ছে বি। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 2-1 নম্বর দেখো প্রশ্ন কে আছে, বলছে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি, মানে 100 টাকায় 15 টাকা ক্ষতি। তার মানে এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 15, 85 টাকা। হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তা আমরা ধরে নিচ্ছি, ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। এবার যদি 15% ক্ষতি হয়, মানে 100 টাকায় 15 টাকা ক্ষতি হয়, তাহলে সে কত দিয়ে বিক্রি করছে? 100 বিয়োগ 15, 85 টাকা। 15% ক্ষতিতে, অতএব 15% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু, বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 15 এত টাকা সমান সমান হচ্ছে 85 টাকা। তার মানে 100 টাকায় কিনে সে যদি 85 টাকায় বিক্রি করে তাহলে তার কিন্তু 15% ক্ষতি। ঠিক আছে, এবার আমরা কি করব? ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা কি বের করব? অনুপাত, অনুপাত বের করব। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। আমরা লিখব ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 ইস্টু বিক্রয় মূল্য হচ্ছে 85। এবার দেখো 5 দিয়ে ভাগ করে ছোট করো, 5 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 20, 5 সুতরাং 85, তাহলে 20:17। এটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। চলে আসতেছে এবার নেক্সট 2-2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে ABCD সামান্তরিকের AB বাহুর মধ্যবিন্দু ই, AB বাহুর মধ্যবিন্দু ই ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে বলছে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? তাহলে আমি প্রথমে একটা ছবিটা এঁকে নেব। একটা সামান্তরিক আঁকাচ্ছি। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং বিপরীত কোণ সমান, বিপরীত বাহু সমান এবং কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাকেই হচ্ছে সামান্তরিক বলে। সামান্তরিকে কিন্তু বিপরীত বাহু সমান্তরাল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বিপরীত বাহু সমান, 3 নম্বর হচ্ছে বিপরীত কোণ সমান, আর সামান্তরিকে কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে সামান্তরিকের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটা সামান্তরিক আঁকাচ্ছি। সামান্তরিক নাম দিচ্ছি ABCD। ABCD একটি সামান্তরিক। বলছি AB বাহুর মধ্যবিন্দু ই, AB বাহুর মধ্যবিন্দু
মধ্যবিন্দু ই। বলছে ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই, এই ত্রিভুজ এডি এর ক্ষেত্র হচ্ছে 16 বর্গ সেমি। এটা হচ্ছে 16 বর্গ সেমি। ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল 16 বর্গ সেমি। ঠিক আছে, আমি এডি এর সমান্তরাল সরলরেখা টানছি, ই বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা টানি, যা সিডি কে এফ বিন্দুতে সেভ করে সমান্তরাল সরলরেখা, যা সিডি কে এফ বিন্দুতে সেভ করে কিন্তু। ঠিক আছে, এবার দেখো এই যে একটা সামান্তরিক আর এটা একটা ত্রিভুজ, এদের ভূমি কিন্তু একই এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, এই ত্রিভুজের ক্ষেত্রফলে এই সামান্তরিকের ক্ষেত্রফলে কি হবে? অর্ধেক হবে। আমি লিখছি যে ত্রিভুজ, প্রথমে লিখছি যে এই সমান্তরাল ডিএফ, আবার এডি সমান্তরাল ইএফ। তাহলে কিন্তু এই সমান্তরাল ডিএফ আবার এডি সমান্তরাল ইএফ, অতএব AEFD একটা সামান্তরিক, অতএব AEFD একটি সামান্তরিক, এটা একটা সামান্তরিক। আবার দেখো এই যে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গ সেমি। লিখছি ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইকুয়াল টু 16 বর্গ সেমি। কিন্তু এই ত্রিভুজ আর এই সামান্তরিক এদের কিন্তু ভূমি একই, ভূমি হচ্ছে AE এবং একই সমান্তরাল যুগল AE ও DF এর মধ্যে অবস্থিত। লিখব ত্রিভুজ ADE ও সামান্তরিক AEFD একই ভূমি AE এবং একই সমান্তরাল যুগল AE ও DF এর মধ্যে অবস্থিত। তাহলে এই যে ত্রিভুজ ADE আর সামান্তরিক AEFD এদের ভূমি কিন্তু একই, ভূমি হচ্ছে AE এবং একই সমান্তরাল যুগল AE ও DF এর মধ্যে অবস্থিত। আমরা জানি যে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। অতএব সামান্তরিক AEFD ইকুয়াল টু ত্রিভুজ AED। তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গ সেমি, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? দ্বিগুণ, 32 বর্গ সেমি। সমান 2 × 16 বর্গ সেমি সমান 32 বর্গ সেমি। তাহলে আমরা কিন্তু এই সামান্তরিক এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ সেমি, এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, তাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 32। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ সেমি।
তাহলে এবার এ বি সি ডি এই সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই গোটা সামুদ্রিকের দ্বিগুণ, কিন্তু এই সামুদ্রিককে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা এ বি সি ডি সামন্তরিক পেয়ে যাব। লিখব সামন্তরিক এ বি সামন্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 গুণন সামন্তরিক এ ই এফ ডি এর ক্ষেত্রফল খুব ভালো করে দেখো যে এই গোটা সামুদ্রিকের ক্ষেত্রফল এই সামুদ্রিকের ক্ষেত্রফলের দ্বিগুণ, যেহেতু ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, যেহেতু ই এ বি এর মধ্যবিন্দু, যেহেতু ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অতএব সমান 2 ইন্টু 32 বর্গ সেমি সমান 64 বর্গ সেমি। তাহলে সামন্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল 64 বর্গ সেমি। আমরা লেখা দেবো যে অতএব সামন্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 64 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে। এখানে দেখো এই যে ত্রিভুজ এ ডি ই আর সামন্তরিক এ ই এফ ডি, এদের ভূমি কিন্তু একই ভূমি এ ই এবং একই সমান্তরাল যুগল এ ই ও ডিএফ এর মধ্যে অবস্থিত। আমরা জানি যে একটা ত্রিভুজ আর একটা সামুদ্রিক যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক, সামুদ্রিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ত্রিভুজকে 2 দিয়ে গুণ করলে সামুদ্রিকের সঙ্গে সমান হবে। অতএব সামুদ্রিকের ক্ষেত্রফল সামুদ্রিক এ ই এফ ডি এর ক্ষেত্রফল 2 ইন্টু ত্রিভুজ এ ই ডি সমান 32 বর্গ সেমি। আবার এই গোটা সামন্তরিকের কিন্তু দ্বিগুণ, যেহেতু ই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এই সামন্তরিকটা এই গোটা সামন্তরিকের অর্ধেক, গোটা সামুদ্রিক এই সামন্তরিকের দ্বিগুণ। তাহলে আমরা যদি এই সামন্তরিককে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব সামুদ্রিক এ বি সি ডি এর ক্ষেত্রফল 64 বর্গ সেমি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। 3 নম্বর দেখো প্রশ্ন আছে, দেখাও যে 2, 2, -2, এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তোমাকে দেখাতে হবে যে বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে 3টি বাহু সমান অর্থাৎ 3টি কোণ সমান তাকে হচ্ছে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের কিন্তু 3টি বাহু সমান হবে এবং প্রতিটা কোণ হবে 60 ডিগ্রি। ঠিক আছে, আমরা 3টা বাহু কিন্তু সমান করব। যদি দেখি 3টা বাহু সমান তাহলে বিন্দু 3টি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি, খুব ভালো করে দেখো। এ বি সি, এ হচ্ছে 2,2 আর বি হচ্ছে -2, আর সি হচ্ছে -2√3, 2√3।
তাহলে আমরা একটা এবিসি একটা ত্রিভুজ আঁকালাম, যার এ বিন্দু হচ্ছে 2,2, বি বিন্দু হচ্ছে -2, -2, আর সি বিন্দু হচ্ছে -2√3, 2√3। আমরা এখন দেখব, প্রথমে আমরা এবি বের করব, তারপর আমরা বিসি বের করব, তারপর আমরা এসি বার করব। যদি তিনটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হবে এবং বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। প্রথমে আমরা এবি বের করব। আমরা একটু লিখে নিচ্ছি, ধরি এ ইকুয়াল টু 2,2, বি ইকুয়াল টু -2, -2, আর সি ইকুয়াল টু -2√3, 2√3। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে কিন্তু এবি বের করব। এবি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আমি লিখছি, দেখো। তাহলে প্রথমে আমরা এবি রুটের মধ্যে x1 মানে 2 -x2, তাহলে 2 মাইনাসে মানে প্লাস 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 + 2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। তাহলে x1 - x2 মাইনাসে মাইনাসে প্লাস, আবার y1 - y2 ফর্মুলার মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস, সমান সমান রুটের মধ্যে হচ্ছে 4 তার হোল স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার একক, রুটের মধ্যে 16 প্লাস 16, তাহলে √32। তাহলে আমার এবি কিন্তু √32 বাড়ালো। এবার আমরা বিসি বের করব। বিসি এখানে বের করছি বিসি, তাহলে রুটের মধ্যে হচ্ছে -2 আর প্লাস -2 প্লাস, তাহলে -2 প্লাস 2√3 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, আর এখানে হচ্ছে -2 আর -2√3 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, তাহলে আমরা বিসি বি আর সি, তাহলে -2 প্লাস প্লাস 2√3 তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে -2 -2√3 তার হোল স্কয়ার। পরের স্টেপে দেখো, এটাকে সাজিয়ে লিখছি, লিখছি 2√3 -2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস, আর এখানে আমরা মাইনাস কমন নিচ্ছি, ব্র্যাকেটে ফেলাচ্ছি 2 + 2√3 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমরা মাইনাস কমন নিলাম, তারপর হোল স্কয়ার দিলাম, এই গোটাটা মিলে কিন্তু হোল স্কয়ার। এবার পরের স্টেপে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, গোটাটা আবার মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলালাম, ঠিক আছে। এখান থেকে মাইনাস কমন নিলে এই জায়গাটা হয়ে যাবে কিন্তু প্লাস। পরের স্টেপে দেখো, এটা হচ্ছে এ স্কয়ার, 2√3 তার হচ্ছে স্কয়ার, -2 × 2√3 × 2 প্লাস 2 তার হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে। আর প্লাস এটা হচ্ছে 2 তার হোল স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 2 × 2√3 × 2 প্লাস 2√3 তার হচ্ছে হোল স্কয়ার। এখানে বি এর মান ধরছি আমরা হচ্ছে -2, -2, ঠিক আছে। পাশে হচ্ছে একক, পাশে আমরা লিখছি একক। এবার দেখো প্লাস মাইনাস এটা কেটে যাবে, 4√3 আর 2 × 3 = 8, 8√3 কেটে যাবে, প্লাস এটা হচ্ছে -8√3 প্লাস 8√3 কেটে যাবে কিন্তু। পরের স্টেপে কিন্তু এটা হবে 2 × 2 = 4, 3 × 4 = 12, √3² 3 আর 2² 4, তাহলে এটা হচ্ছে 12 প্লাস 4 প্লাস 4 প্লাস 12, 2√3 তার স্কয়ার, 2√3
ইন্টু 2√3। যদি আমরা স্কোয়ার করি তাহলে দুটো 2√3 গুণ করতে হবে। 2 আর 2 এটা হচ্ছে 4, আর √3 আর √3 গুণ করলে 3 সমান সমান 12। তাহলে 2√3 আর 2√3 গুণ করলে হচ্ছে 12 এত একক। তাহলে এখানে 12 বড় 24 আর হচ্ছে 8 32, 12 আছে 16, 16 32, রুটের মধ্যে 32 একক। তাহলে আমার কিন্তু বিসি হয়ে গেল। এটা কিন্তু এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একক। এবার দেখো প্লাস মাইনাস, এটা হচ্ছে 8√3, এটা হচ্ছে 8√3, প্লাস মাইনাস কেটে যাবে। এখানে এটা হচ্ছে 12, 2√3 তার স্কোয়ার মানে 12, 2 স্কোয়ার 4, আবার এখানে এখানে হচ্ছে 2 স্কোয়ার 4 আর 2√3 স্কোয়ার হচ্ছে 12, টোটাল হচ্ছে √32 একক। এবার আমরা বের করবো হচ্ছে এসি, এসি ইকুয়াল টু রুটের মধ্যে এসি এ আর সি। তাহলে আমরা লিখবো হচ্ছে 2 প্লাস 2√3 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে 2 মাইনাস 2√3 তার হচ্ছে হোল স্কয়ার একক। তাহলে x1 মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা এ মাইনাস এক্স y1 মাইনাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তাহলে হচ্ছে এটা এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা করছি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2√3 তার হচ্ছে স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2√3 প্লাস 2√3 তার স্কোয়ার, পাশে হচ্ছে একক, পাশে হচ্ছে একক। ঠিক আছে, তাহলে দেখো প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 2 স্কোয়ার 4 প্লাস এটা হচ্ছে 12 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 2√3 স্কোয়ার হচ্ছে 12, পাশে একক। তাহলে এখানে হচ্ছে 1632 √32 একক। তাহলে এবার এখানে একটা যে লক্ষ্য করো, এ বি হচ্ছে √32 একক, বিসি হচ্ছে √32 একক, আর এসি হচ্ছে √32 একক। তার মানে আমরা লিখতে পারি যে অতএব এখানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। অতএব বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। অতএব 2, 2, -2, -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। অতএব বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 2-এর 4 নম্বর। দেখো পাশে প্রদত্ত চিত্রটি পরিসীমা হিসাব করো, চিত্রটির পরিসীমা কত সেটা আমাকে বের করতে হবে। দেখো এটা এই দেওয়া আছে 14 সেমি, আর এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি। বলছে এর পরিধি কত, এর পরিধি বা পরিসীমা আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা যদি 14 সেমি হয়, বিসি হবে 14 সেমি, এখানে এটা 7 সেমি, এটাও হবে 14 সেমি। ঠিক আছে, এই তিনটা বাহু কিন্তু সমান হবে। বাসে প্রদত্ত চিত্রটি পরিসীমা হিসাব করে লিখি। আমরা প্রথমে লিখছি এ ই ইকুয়াল টু
বিসি ইকুয়াল টু এবি ইকুয়াল টু 14 সেমি। এবার দেখো ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি। আমরা কিন্তু অর্ধ পরিধি বের করব, অর্ধ পরিধি। এটা কিন্তু একটা অর্ধ পরিধি, সেই অর্ধ পরিধি আমরা কিন্তু বের করব। এই অর্ধ পরিধি কত সেটা আমরা কিন্তু বের করব। অর্ধ পরিধি ফর্মুলা হচ্ছে পাই আর, মানে 2 পাই আর বাই 2, 2 পাই আর বাই 2। প্রথমে লিখে নিচ্ছি ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি, অতএব অর্ধ পরিধি, অর্ধ পরিধি, অর্ধ পরিধি ইকুয়াল টু 2 পাই আর বাই 2, এত একক, 2 কাটা গেল, সমান পাই আর একক, সমান সমান 22-এর 7 ইন্টু আর এর মান হচ্ছে 7, এত সেমি। তাহলে অর্ধ পরিধি হচ্ছে পাই আর, 2 পাই আর বাই 2। তাহলে এখানে 7 7 কেটে গেল, সমান সমান 22 সেমি। এবার হচ্ছে এবিসিই বলছে প্রদত্ত চিত্রটি পরিসীমা, অতএব পরিসীমা ইকুয়াল টু, অতএব পরিসীমা ইকুয়াল টু, পরিসীমা ইকুয়াল টু প্রথমে হচ্ছে এই প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডিই, চাপ সিডিই, চাপ সিডিই, চাপ সিডিই, ঠিক আছে, এত একক। তাহলে আমরা কিন্তু এই 4টা বাহু কিন্তু যোগ করব। প্রথমে এই প্লাস এবি প্লাস বিসি আর এই চাপ সিডিই, চাপ বৃত্তচাপ সিডিই, এই 4টা বাহু আমরা যোগ করব। এই হচ্ছে 7 সেমি 14 সেমি, এই হচ্ছে 14 সেমি, প্লাস এবি হচ্ছে 14 সেমি প্লাস 14 সেমি প্লাস 22 সেমি, এই এত সেমি। তাহলে 3 14 42, তাহলে 3 4 12 13 14, 14 4 হাতে 1, 3 4 5 6 64 সেমি। তাহলে আমরা লিখব যে পরিসীমা 64 সেমি। উত্তর লিখব যে অতএব পরিসীমা ইকুয়াল টু 64 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এটা অর্ধ পরিধি, এই অর্ধ পরিধি ফর্মুলা হচ্ছে 2 পাই আর বাই 2, মানে পাই আর 22-এর 7 ইন্টু আর, এখানে আর এর মান হচ্ছে 7, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 7, তাহলে 22-এর 7 ইন্টু 7 কাটাকাটি করলে 22 হবে, 22 সেমি। এবার সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাব পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে এই প্লাস এবি প্লাস বিসি আর বৃত্তচাপ সিডিই, এই সবগুলো যোগ করলেই আমরা কিন্তু পরিসীমা পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। এর 5 নম্বর দেখো, একটা বিভাজন তালিকা দেওয়া আছে, বলছে একটি পরিসংখ্যা বিভাজনের তালিকা দেওয়া হলো। এখানে দেওয়া আছে শ্রেণী দেওয়া আছে 20 থেকে 27, 28 থেকে 35 আর 36 থেকে 43। শ্রেণীর সীমানা কত আমাকে বের করতে হবে। আর পরিসংখ্যা দেওয়া আছে 9 7 11, আমাকে কিন্তু শ্রেণীর সীমানা বের করতে হবে। শ্রেণীর সীমানা দেখো এখানে 20 থেকে 27, 28 থেকে 35, তার মানে এখানে কিন্তু লিঙ্ক নাই। আমার হওয়া উচিত ছিল 20 থেকে 27, 27 থেকে 35, 35 থেকে মনে করো 43, এইভাবে হওয়া উচিত ছিল। সেখানে কিন্তু লিঙ্ক নাই, 27 পর এখানে 28, 35 ও 36, আমাকে কিন্তু লিঙ্ক করতে হবে। তার মানে 0.5 এগিয়ে নিয়ে আসবো আর এদিকে 0.5 বাড়িয়ে দেবো, 0.5 কমিয়ে নিয়ে আসবো, 0.5 বাড়িয়ে দেবো, আমাকে কিন্তু লিঙ্ক করতে হবে। এটা হচ্ছে শ্রেণী সীমানা। আমি করছি, দেখো এখানে 20 আছে, এটাকে লিখবো 19.5 আর এটা লিখবো হচ্ছে 27.5। দেখো 0.5 এগিয়ে নিয়ে আসলাম আর 0.5 বাড়িয়ে দিলাম। এখানেও তাই, এটাও 28 আছে, এটাকে লিখবো 27.5
আর 35কে লিখবো 35.5। এখন দেখো লিঙ্ক হয়ে গেল, এটাও 27.5 শেষ, এখানে 27.5 থেকে শুরু। ঠিক আছে, এখানে 36 আছে, তাহলে আমরা 0.5 এগিয়ে নিয়ে আসবো, 35.5 আর এটা হবে 43.5। আমাকে এটা হচ্ছে শ্রেণীর সীমানা। এখানে কিন্তু 27-এর পর এখানে 27 শেষ, এখানে 27 থেকে শুরু করা উচিত ছিল, কিন্তু 28 আছে, তার মানে লিঙ্ক নাই, আমাকে লিঙ্ক করতে হবে। সেটা হচ্ছে এখানে 0.5 এগিয়ে নিয়ে আসবো, 19.5, এটা হবে 27.5, এটা হবে 27.5, এটা হবে 35.5, এটা হবে 35.5, এটা হবে 43.5। ঠিক আছে, এরপর বলছে যে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কত। এইবার কিন্তু শ্রেণীটা এটা হয়ে গেল, দ্বিতীয় শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য আমরা বিয়োগ করব, লিখব দ্বিতীয় শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, দ্বিতীয় শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে 35.5 মাইনাস 27.5। আমাকে কিন্তু বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্য মানে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। আমাকে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করলে আমরা কিন্তু শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাবো। এখানে উচ্চ সীমা হচ্ছে 35.5 আর নিম্ন সীমা হচ্ছে 27.5। শ্রেণী দৈর্ঘ্যই হচ্ছে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। প্রথমে যেটা থাকে সেটাকে আমরা নিম্ন সীমা বলি, আর পরে যেটা থাকে উচ্চ সীমা। এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা। তাহলে আমাকে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করতে হবে। সমান সমান 0.07 আছে, এখানে 15 হবে 8, হাতে মিলে গেল। তাহলে সমান সমান কত হচ্ছে 8। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 8, দ্বিতীয় শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 8। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিবে যে এখানে কিন্তু লিঙ্ক নাই, আমাকে কিন্তু লিঙ্ক করতে হবে। লিঙ্ক করতে গেলে কিন্তু 20 থেকে 0.5 এগিয়ে নিয়ে আসবো, আর 27.5 ওদিকে 0.5 বাড়িয়ে দেবো। ঠিক আছে, এটাও তাই, এটা হচ্ছে 19.5 থেকে 27.5, এটা আবার 27.5 থেকে 35.5, এটা আবার 35.5 থেকে 43.5। এবার এটাই কিন্তু শ্রেণী সীমানা। এর দ্বিতীয় শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35.5 বিয়োগ 27.5 ইকুয়াল টু 8। চলে আসতেছি নেক্সট হচ্ছে 3 নম্বর। খুব ভালো করে দেবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো প্রশ্ন কি আছে, বলছে রনেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হলো। রনেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হলো। বলছে তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে, সে কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হবে। আমি একটা করে বলছি এই কথা, এর আগেও বলেছি যে এই অঙ্ক করতে গেলে প্রথমেই তুমি কিন্তু ক্রয় মূল্য বের করবে। এটা কিন্তু 3টা প্যারাই করতে হবে। এই সিস্টেম অঙ্ক থাকলে নিয়ম হচ্ছে 3টা প্যারা করতে হবে। প্রথম প্যারায় আমরা ক্রয় মূল্য বের করব, দ্বিতীয় প্যারায় বিক্রয় মূল্য, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। আমি শিখে দিচ্ছি। তাহলে প্রথম প্যারায় আমরা কিন্তু ক্রয় মূল্য বের করব, মানে বিক্রয় মূল্য দিয়ে শুরু করব। আর দ্বিতীয় প্যারায় আমরা বিক্রয় মূল্য বের করব, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকবার বলে নিচ্ছি যে প্রথম প্যারায় আমরা কিন্তু ক্রয় মূল্য বের করব, দ্বিতীয় প্যারায় আমরা বের করব বিক্রয় মূল্য, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। দেখো আমি করছি, খুব ভালো করে দেখো। তাহলে এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, আমরা দেওয়া আছে হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল টু 5 টাকা। তারপর দেওয়া আছে ক্ষতি ইকুয়াল টু 4%, আর ক্রয় মূল্য ইকুয়াল টু কত বের করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথম প্যারা থেকে ক্রয় মূল্য বের করব। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য 5 টাকা, আর ক্ষতি দেওয়া আছে 4%। আর ক্ষতি 4% মানে কি, মানে হচ্ছে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা,
4% ক্ষতি, 4% ক্ষতি মানে 100 টাকায় 4 টাকায় ক্ষতি। তুমি কিনেছো 100 টাকা দিয়ে আর বিক্রি করছো কত? 96 টাকা। সেটাই তো 4% ক্ষতি। ঠিক আছে, দেখো 4% ক্ষতিতে আমরা লিখবো 4% ক্ষতিতে, ক্ষতিতে অর্থাৎ 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 বিক্রয় মূল্য 4% যখন ক্ষতি হবে, আমরা যেহেতু ক্রয় মূল্য 100 ধরছি, ক্ষতি হলে কিন্তু বিয়োগ হবে, মানে 100 বিয়োগ 4। আর যদি লাভ হয় তাহলে যোগ হবে, অর্থাৎ 100 প্লাস 4। লাভ হলে যোগ হবে আর ক্ষতি হলে বিয়োগ হবে, যেহেতু আমি ক্রয় মূল্য 100 ধরেছি। তাহলে 4% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 4 ইকুয়াল টু 96 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে তোমার বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য ইকুয়াল টু 100 নিচে 96 টাকা। হ্যাঁ, এবার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 5 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 5 টাকা, 5 টাকায় বিক্রি করায়। এখানে দেখো বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 5 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 5 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 গুণন 5 আর তার নিচে 96। এখানে যেটা হবে সেটা কিন্তু গুণ হবে, আর এখানে যেটা থাকবে 1 হলে কিন্তু ডিভাইডেড হবে। এবার যদি 4 দিয়ে কাটি 25 আর 4 দিয়ে কাটলে 24 সমান সমান 125, 5 25 125, তার নিচে 24 টাকা। আমার কিন্তু প্রথম প্যারা কমপ্লিট। আমি বলেছি যে প্রথম প্যারা থেকে ক্রয় মূল্য বের করব, আমি কিন্তু ক্রয় মূল্য বের করলাম। এবার দ্বিতীয় প্যারা থেকে আমি বিক্রয় মূল্য বার করব। বিক্রয় মূল্য সেটা হচ্ছে 28% লাভ। 28% লাভ, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 128 টাকা। 28% লাভ, 100 টাকা 28 টাকা লাভ। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 28 মানে 128 টাকা। তাহলে ঠিক আছে, দ্বিতীয় প্যারা দেখো আবার লিখছি। এখানে লিখছি ক্রয় মূল্য ইকুয়াল টু, এই যে ক্রয় মূল্য 125-এর নিচে 24 টাকা, আর লাভ ইকুয়াল টু 28%। আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত। বিক্রয় মূল্য কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে। দ্বিতীয় প্যারাতে কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য হচ্ছে 125-এর 24 টাকা, লাভ দেওয়া আছে 28%, আর বিক্রয় মূল্য কত সেটা আমি বের করব। যেটা বের করবো সেটা সবসময় ডান দিকে রাখবো। তাহলে লিখবো 28% লাভে, প্রথমে লিখবো 28% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 128 টাকা। 28% লাভে মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 128 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 128-এর নিচে 100, আর ক্রয় মূল্য দেওয়া আছে 125-এর 24। ক্রয় মূল্য 125-এর 24 টাকা হলে তখন বিক্রয় মূল্য কত? অর্থাৎ ক্রয় মূল্য 125-এর 24 টাকা হলে বিক্রয় মূল্য 128 ইন্টু 125 আর নিচে হচ্ছে 100 গুণন 24। 100 গুণন 24। এবার যদি আমরা 25 দিয়ে কাটি 5, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 32, 32কে 8 দিয়ে কাটলে 4 আর 8 দিয়ে কাটলে 3, তাহলে এখানে হচ্ছে 20-র নিচে 3 টাকা, তাহলে 20-র 3 টাকা। তাহলে আমার কিন্তু বিক্রয় মূল্য বাড়ালো 20-র 4 5 20, 20-র 3 টাকা। এখানে বিক্রয় মূল্য কত বাড়ালো?
20-র 3 টাকা, ঠিক আছে। এবার আমরা কিন্তু অ্যান্সার বের করব, লিখব যে 20-র 3 টাকায় বিক্রয় করতে হবে 12টি লজেন্স। 20-র 3 টাকায় বিক্রি করবে 12টি লজেন্স। এখানে লিখছি 20-র 3 টাকায় বিক্রয় করবে ইকুয়াল টু 12টি লজেন্স। অতএব 1 টাকায় বিক্রি করবে, তাহলে 12 গুণন 3 আর নিচে হচ্ছে 20। যখন 1 হবে এটা কিন্তু ডিভাইডেড হবে, মানে উল্টা যাবে, 3 যাবে উপরে আর 20 হচ্ছে নিচে। এটা কিন্তু ডিভাইডেড হবে, তার মানে 3 উল্টা উপরে যাবে। অতএব কয় টাকায় বিক্রি করবে? 10 টাকায়। 10 টাকায় বিক্রি, 10 টাকায় কত? 10 টাকায় কয়টা বিক্রি করবে? 10। অতএব 10 টাকায় বিক্রি করবে, তাহলে 12 ইন্টু 3 ইন্টু 10 আর তার নিচে 20। এই 0 0 কাটলো, আর 2 দিয়ে কাটলে 6 সমান 18টি। তাহলে তার মানে সে 10 টাকায় কয়টা লজেন্স বিক্রি করবে? 18টি। যদি সে 10 টাকায় 18টি লজেন্স বিক্রি করে তাহলে তার কিন্তু 28% লাভ হবে। অ্যান্সার লিখব লজেন্স বিক্রি করবে, লজেন্স বিক্রি করবে ইকুয়াল টু 18টি। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, আমি আবার বলে দিচ্ছি, এই ধরনের অঙ্ক থাকলে তুমি 3টা প্যারায় করবে। প্রথম প্যারায় তুমি বার করবে ক্রয় মূল্য, দ্বিতীয় প্যারায় বার করবে বিক্রয় মূল্য, আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। হয়ে যাবে উত্তর তোমার। ঠিক আছে, এইভাবে করবে, দেখবে সব অঙ্ক উত্তর মিলে যাবে। আমি আবার বলছি, প্রথম প্যারায় ক্রয় মূল্য বার করবে, বিক্রয় মূল্য দিয়ে শুরু করবে। বিক্রয় মূল্য যত, বিক্রয় মূল্য 100 টাকা, 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 হলে কত, 5 হলে কত, বিক্রয় মূল্য দিয়ে শুরু করবে। আর দ্বিতীয় প্যারাটায় তুমি বার করবে হচ্ছে বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য দিয়ে শুরু করবে। আর তৃতীয় প্যারা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। 4 নম্বর, দেখো এটা সমাধান করতে হবে। আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতি হচ্ছে তুমি এক্স মিলাবে, তুমি প্রথমে এক্স মিলাতে পারো, ওয়াইও মিলাতে পারো, যে কোনো একটা মিলিয়ে তোমাকে কেটে দিতে হবে। যদি এক্স মিলে কেটে দাও তুমি ওয়াই প্রথমে পাবে, আবার যদি ওয়াই মিলিয়ে কেটে দাও তুমি তাহলে এক্সের মান পাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে 2 নং সমীকরণকে কিন্তু আমরা একটা সিম্পল সমীকরণ তৈরি করব। কীভাবে করছি দেখো, 2 নং সমীকরণকে আমি সিম্পল সমীকরণ করব। লিখব 2 নং সমীকরণ থেকে পাই, লিখব 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। এবার 2 নং সমীকরণটা কি আছে? 3x/4 মাইনাস y/8 ইকুয়াল টু 1। আমরা এখানে কিন্তু লসাগু করব, লসাগু হচ্ছে 8, লসাগু করব, লসাগু 8, 4 8-এর মধ্যে 2 বার যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 6x মাইনাস 1 বার যাচ্ছে y ইকুয়াল টু 1। আমরা লসাগু করলাম, 4কে আর 8কে ভাগ করলে 2 হবে, 6x, আর 8কে ভাগ করলে 1, তাহলে এখানে y। এবার আমরা বজ্র গুণন করব, অতএব 6x মাইনাস y ইকুয়াল টু 8। এটা আমরা দিচ্ছি 3 নং সমীকরণ। এবার আমরা কিন্তু 1 আর 3-এর মধ্যে সমাধান করব। 2 নং সমীকরণ থেকেই কিন্তু 3 নং সমীকরণটা হলো, তাহলে আমরা কিন্তু 1 নং আর 3 নং সমীকরণের মধ্যে সমাধান করব। তাহলে আমি কিন্তু প্রথমে ওয়াই মিলাচ্ছি, ওয়াই মিলাতে গেলে আমি 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি। 3 নং, তাহলে আমার কিন্তু ওয়াই মিলে যাবে, এখানে 3y আছে, এটাও 3y হবে। আমি কিন্তু প্রথমে ওয়াই মিলিয়ে ওয়াইকে আমি কেটে দেবো, তাহলে আমি 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি। এটা কিন্তু লিখে দেবে, কিন্তু লিখবো এখানে 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে 3 নং সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 6 18x, গুণটা কিন্তু আমাকে সবগুলোকেই করতে হবে। 3 6 18x মাইনাস 3y
ইকুয়াল টু 24। এটাকে আমি 3 দিয়ে গুণ করলাম 18x, 3 দিয়ে গুণ করলে 3y আর 3 আসছে 24। আর 1 নং সমীকরণ যা আছে তাই 4x প্লাস 3y ইকুয়াল টু 20। তাহলে আমরা কিন্তু 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম। এটাকে 3 দিয়ে গুণ করলে 18x, 3 দিয়ে গুণ করলে -3y আর 3 8 24। আর 1 নং সমীকরণ যা আছে আমি তাই লিখলাম। এবার আমি কিন্তু দেখো যে দুটো কাটবো বিপরীত চিহ্ন আছে, যদি বিপরীত চিহ্ন থাকে আমি যোগ করব, আর যদি একই চিহ্ন থাকে তাহলে আমি কিন্তু বিয়োগ করব। এখানে দেখো দুটো বিপরীত চিহ্ন আছে, তাহলে আমি কিন্তু যোগ করছি, তাহলে এই দুটো কেটে যাবে। 18 আর 4 22x, আর এখানে কিন্তু 44, 24 আর 20 যোগ করলে 44, অতএব x ইকুয়াল টু 44-এর নিচে 22, অতএব x ইকুয়াল টু 2। তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম 2। এবার x এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমি কিন্তু 1 নং সমীকরণে x এর মানটা বসিয়ে দিচ্ছি, যেটা বসিয়ে দেবো আমরা কিন্তু লিখে দেবো। কিন্তু এই লিখছি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে আমরা x এর মান বসিয়ে পাই। এবং সমীকরণটা লিখে নিচ্ছি 4x প্লাস 3y ইকুয়াল টু 20। দেখো x এর মান কিন্তু 2 বাড়াচ্ছে, x এর মান কত হয়েছে 2। আমরা কিন্তু x এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু 2, x এর মান হচ্ছে 2 প্লাস 3y ইকুয়াল টু 20। 4 দুগুণ 8 প্লাস 3y ইকুয়াল টু 20। এবার 8কে ওপর করে দেবো, তাহলে 3y ইকুয়াল টু 20 মাইনাস 8 বা 3y ইকুয়াল টু 12, অতএব y ইকুয়াল টু 12 নিচে 3, অতএব y ইকুয়াল টু 4। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম y এর মান 4 আর x এর মান হচ্ছে 3। আমরা লিখব নির্ণয়ের সমাধান। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে x এর মান 2, y এর মান 4। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট 8 নম্বর। দেখো প্রশ্ন কে আছে, বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি। ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহু আছে তার দৈর্ঘ্য একটা হচ্ছে 25 সেমি আর একটা হচ্ছে 15 সেমি, এবং তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি ও 6 সেমি। বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ব্র্যাকেট ক্লোজ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখানে কিন্তু সমান্তরাল বাহু দেওয়া আছে, উচ্চতা দেওয়া নাই, আমাকে কিন্তু উচ্চতা বের করতে হবে, যে কোনোভাবে হোক আমাকে উচ্চতাটা বের করতে হবে, তাহলেই আমি কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। খুব ভালো করে দেখো আমি কীভাবে করছি। প্রথমে আমি চিত্র আঁকাবো। নাম দিচ্ছি এ বি সি ডি। এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। এর হচ্ছে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 25 ও 15, এটা হচ্ছে 15 সেমি। আর এই গোটা বাহু হচ্ছে 25 সেমি। এডি তার মানে এবি হচ্ছে 25 সেমি আর ডিসি হচ্ছে 15 সেমি। আমরা লিখে নিচ্ছি যে ডিসি ইকুয়াল টু 15 সেমি আর এবি ইকুয়াল টু 25 সেমি। ঠিক আছে,
এবার দেখো এই যে তির্যক দুটো বাহু আছে, একটা হচ্ছে 8 সেমি আর একটা হচ্ছে 6 সেমি। এটা ধরে নিচ্ছি 8 সেমি আর এই বাহুটা ধরে নিচ্ছি 6 সেমি। তার মানে এডি হচ্ছে 8 সেমি, এডি ইকুয়াল টু 8 সেমি আর বিসি ইকুয়াল টু 6 সেমি। ঠিক আছে, এখানে ট্রাপিজিয়ামের আমরা 4টে বাহু লিখে নিলাম। এডি হচ্ছে 8 সেমি, বিসি হচ্ছে 6 সেমি আর ডিসি হচ্ছে 15 সেমি আর এবি হচ্ছে 25 সেমি। এবার দেখো এর সমান্তরাল সহলেখা টানছি, এর সমান্তরাল সহলেখা, এর নাম দিচ্ছি ই। এখানে কিন্তু সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সহলেখা, সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরল রেখা সিই অঙ্কন করি। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা টানলাম, যেটা নাম দিলাম সিই। তার মানে এটা যদি 8 সেমি হয় তাহলে এই বাহুটাও হবে 8 সেমি। তার মানে সিই ইকুয়াল টু 8 সেমি। আমরা লিখতে পারি সিই ইকুয়াল টু 8 সেমি, সিই 8 সেমি। আর টোটালটা 25, তার মধ্যে এটা 15, লিখব এই ইকুয়াল টু 15 সেমি। তাহলে বিই সমান কত? বিই ইকুয়াল টু 25 মাইনাস এই এত সেমি। এই গোটাটা হচ্ছে 25, তার মধ্যে এটা হচ্ছে 15 সেমি, এটা হচ্ছে এই হচ্ছে 15 সেমি। তাহলে এটা কত? বিই কত হবে? এটা হবে 10 সেমি। তার মানে বি ইকুয়াল টু 25 মাইনাস 15 সমান সমান 10 সেমি। তার মানে এটা হচ্ছে 10 সেমি। এবার আমরা এখান থেকে লম্ব টানলাম, লম্বটার নাম দিলাম হচ্ছে এফ লম্ব টান। সি বিন্দু থেকে বিইর পর সি এফ লম্ব টানি, লিখি সি বিন্দু থেকে বিই এর উপর সি এফ লম্ব টানি। ঠিক আছে, আমরা কিন্তু লম্ব টানলাম কিন্তু কমপ্লিট। এবার আমরা কিন্তু কি করব? এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। এই যে ত্রিভুজ সিবিই, এই ত্রিভুজের আমরা কিন্তু ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের আমরা কিন্তু ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজে কি বার করব? ক্ষেত্রফল। বিসিই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে আমরা তাহলে সেই এস এর ফর্মুলাই করব, মানে বিষমবাহু ত্রিভুজ। রুটের মধ্যে এস লেখা ব্র্যাকেটে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস। তার মানে হেরনের সূত্র থেকে যে সমীকরণ তৈরি হয়েছে সেই সূত্র অনুসারে আমরা কিন্তু এই বিষমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বার করব। প্রথমে আমরা অর্ধ পরিসীমা বার করব, সেটা হচ্ছে এস। লিখব ত্রিভুজ বিসিই এর অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু 8 প্লাস 10 প্লাস 6, এটা 8, 10, 6 বাই 2 সেমি সমান এখানে করছি সমান আর 24 বাই 2 12 সেমি সমান 12 সেমি।
তাহলে এটা কিন্তু অর্ধ পরিসীমা। এই যে ত্রিভুজ বিসিই এর অর্ধ পরিসীমা হচ্ছে 12 সেমি। আমরা কিন্তু এবার ত্রিভুজের ক্ষেত্রফল বার করব সেই হেরনের সূত্র অনুযায়ী, যেটা রুটের মধ্যে এস লেখা, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেই অনুযায়ী আমরা কিন্তু ক্ষেত্রফল বের করব। লিখব ত্রিভুজ বিসিই, ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুটের মধ্যে প্রথমে হচ্ছে 12 মাইনাস 8, আবার 12 মাইনাস 10, আবার 12 মাইনাস 6 বর্গ সেমি, সমান সমান হচ্ছে রুটের মধ্যে 12 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 6 বর্গ সেমি। এবার রুটের মধ্যে ভেঙে নেব, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, 12কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3, এবার 4কে 2 ইন্টু 2 ইন্টু 2, 6কে 2 ইন্টু 3 বর্গ সেমি, সমান সমান এখান থেকে 2 কয়টা আছে, 1 2 3 4 5 6, 3টা 2, 2 গুণন 2 গুণন 2, 3 আছে 2টা, একটা 3 বাইরে আসবে, বর্গ সেমি। 2 2 4 8, 3 আসছে 24, 24 বর্গ সেমি, 24 বর্গ সেমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেমি, ঠিক আছে, 24 বর্গ সেমি। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে সিএফ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি এখানে করছি ত্রিভুজ বিসিই, ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে বিই ইন্টু উচ্চতা হচ্ছে সিএফ। তাহলে ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিই ইন্টু সিএফ। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তো 24 বর্গ সেমি। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, 24 বর্গ সেমি। তাহলে এর মান হচ্ছে 24 ইকুয়াল টু হাফ ইন্টু বিই 10 ইন্টু সিএফ। আমি বিইর মান বসলাম 10 আর সিএফটা সিএফই থাকলো। এই সিএফ এর মান আমরা বের করবো, এটা হচ্ছে উচ্চতা। এটা পেয়ে গেলেই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্র হচ্ছে সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা আর ইন্টু হাফ, মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা। তাহলে এবার আমরা গুণ করছি যে 10 সিএফ, বজ্রগুণন করলে 10 সিএফ ইকুয়াল টু 48, অতএব সিএফ ইকুয়াল টু 48-এর নিচে 10 সমান সমান 4.8 এত সেমি। আমরা কিন্তু উচ্চতা পেয়ে গেলাম, সিএফ মানে উচ্চতা পেয়ে গেছি কিন্তু। তার মানে অতএব উচ্চতা ইকুয়াল টু 4.8 সেমি। এইবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করবো। এইবার লিখবো যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এখানে করছি এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ। আমি কিন্তু ফর্মুলা লিখছি না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 15 প্লাস 25 ইন্টু উচ্চতা 4.8 এত বর্গ সেমি। আচ্ছা, উপরে করে দিচ্ছি, এটা আমি উপরে করে দিচ্ছি, এখানে ভালো হবে না, উপরে করে দিচ্ছি, উপরে মিশিয়ে দিচ্ছি, এখানে মিশিয়ে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি। লিখব
এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমি ফর্মুলা লিখে দিচ্ছি, ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক। তাহলে ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা সমান সমান হাফ, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 15 প্লাস 25 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4.8 বর্গ সেমি। এখানে উচ্চতা হচ্ছে 4.8, এই যে উচ্চতা হচ্ছে 4.8, এটা হচ্ছে উচ্চতা, সমান সমান হাফ ইন্টু 40 ইন্টু 48-এর নিচে 10, এই দশমিকের জন্য 10 বর্গ সেমি। আমরা একটা শূন্য কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটলে 2, তাহলে 48 দুগুণ 96 বর্গ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 96 বর্গ সেমি। খুব ভালো করে মনে রেখে দেবে। তাহলে আমরা কিন্তু এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল বের করলাম, সেটা কিন্তু আমরা সে অর্ধ পরিসীমা মানে এস এর ফর্মুলায়, হেরনের সূত্র থেকে যে ফর্মুলা আমরা পেয়েছি, মানে বিষম বাহু ত্রিভুজ, সেটা হচ্ছে রুটের মধ্যে এস লেখা, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, সেই ফর্মুলায় আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। সেই ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ সেমি। আবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্র, এটা তো উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল সঙ্গে কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে বিই, উচ্চতা হচ্ছে সিএফ। এবার এই মান হচ্ছে 24, এটা হাফ, এর 10, আর এটা সিএফ। এবার সিএফ সমান কত বের করলাম, সিএফ এর মান হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি 24, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এইভাবে হয়, অর্থাৎ সিএফ সমান এখানে কত পেয়ে গেলাম 4.8। সিএফটা হচ্ছে উচ্চতা। যখন আমরা উচ্চতা পেয়ে যাব তখন ট্রাপিজিয়ামের তো সমান্তরাল বাহুদ্বয় দেওয়াই আছে, তাহলে ফর্মুলা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, তাহলেই তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাবে। খুব ভালো করে দেখো। এবার চলে আসছিস আমি নেক্সট অঙ্কে, হচ্ছে 9 নম্বর, বলছে 88/3, 88-র নিচে 3 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার পরিসীমা কত। তাহলে আমরা কিন্তু প্রথমে টোটাল পরিধি বের করব। তার মানে লিখবো যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে পরিধি, 1 ডিগ্রি হলে কত আর 60 ডিগ্রি হলে কত। আমি ছবিটা এঁকে নিই। এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে 88/3, এই বৃত্তচাপ দেওয়া আছে, নাম দিচ্ছি ও এ বি, এটা হচ্ছে 88/3 সেমি, আর এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই বৃত্তচাপের মান হচ্ছে 88/3 সেমি, 88/3 সেমি, আর কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমাকে কিন্তু এই ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসার্ধ। তাহলে আমি প্রথমে পরিধি বের করব, এই পরিধিটা কিন্তু আমি প্রথমে বের করব। দেখো এটাই বের করতে হবে। এই ব্যাসার্ধ আমাকে বের করতে হবে, ব্যাসার্ধ বের করে ব্যাসার্ধ দুটো যোগ করব, তার সঙ্গে বৃত্তচাপ যোগ করলে কিন্তু পরিসীমা, এই পরিসীমা মানে এই ব্যাসার্ধ প্লাস বৃত্তচাপ যোগ করলেই কিন্তু আমার পরিসীমা, বৃত্তকলার পরিসীমা হয়ে যাবে। প্রথমে আমি লিখবো, দেখো এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে বৃত্তের পরিধি 2πr, ঠিক আছে। আমরা ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি, ঠিক আছে। এবার লিখব
ব্যাসার্ধ ধরে নিচ্ছে 8 সেমি। এবার লিখবো হচ্ছে পরিধি, অতএব পরিধি ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু আর সেমি, এত সেমি, 2 ইন্টু 22/7 ইন্টু আর সেমি, এটা হচ্ছে পরিধি। তাহলে আমরা লিখব যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 88/3 সেমি। আমরা লিখব বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু 88/3 সেমি বৃত্তচাপ, এত বৃত্তচাপ। অতএব বৃত্তের কেন্দ্রে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 88/3 আর নিচে হবে 60 ডিগ্রি, আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ। 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে বৃত্তের পরিধি উৎপন্ন করে হচ্ছে 88 ইন্টু 360 ডিগ্রি, তার নিচে 3 ইন্টু 60 ডিগ্রি, ডিগ্রি কেটে গেল, শূন্য কাটলো, এখানে 6 কাটলে হচ্ছে 2, তাহলে এখানে 176 সেমি, 176 সেমি। তাহলে এই পরিধি, তাহলে মানে পরিধি হচ্ছে 100, এই পরিধি হচ্ছে 176 সেমি পরিধি। নিচে লিখবো অতএব পরিধি ইকুয়াল টু 176 সেমি। আমরা কিন্তু পরিধি বের করলাম 360 ডিগ্রি, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে হচ্ছে পরিধি, কিন্তু সেটা হচ্ছে 176 সেমি। কিন্তু এখানে পরিধি আছে 2πr, মানে 2 ইন্টু 22/r, শর্তানুসারে এই দুটোর সমান। এখান থেকে আমরা কিন্তু ব্যাসার্ধ বের করব। লিখব শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 176। এখান থেকে আর ইকুয়াল টু 176 গুণন 7 আর নিচে 2 গুণন 22। এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। আমরা 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 11কে 11 বাঁচলো 6 11 66, 2 2 4 দিয়ে কাটলে 4, তাহলে 28। তাহলে এখানে ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম যে ব্যাসার্ধ ইকুয়াল টু 28 সেমি। আমরা কিন্তু ব্যাসার্ধ বের করলাম 28 সেমি। এইবার আমরা কিন্তু বের করব যে বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার পরিসীমা। তার মানে এটা হচ্ছে 28 সেমি আর এটা হচ্ছে 28 সেমি। আমি এর পরিসীমা, আর এটা হচ্ছে 88/3 সেমি, এর আমরা পরিসীমা বের করব। মানে এটা প্লাস এটা প্লাস এটা, এটাই হচ্ছে পরিসীমা। তাহলে আমরা লিখব যে বৃত্তকলার পরিসীমা, বৃত্তকলার পরিসীমা ইকুয়াল টু, তাহলে আমরা লিখব যে ওবি প্লাস ওএ প্লাস এবি চাপ এত একক। বৃত্তচাপ হচ্ছে এবি, তাহলে এই দুটো ব্যাসার্ধ মানে 28 প্লাস 28 প্লাস 88/3 এত সেমি। তাহলে এখানে হচ্ছে 28 দুগুণ 56 প্লাস 88/3, লসাগু হচ্ছে 3, 3 6 18 8, 168 প্লাস 88 এত সেমি, তাহলে 3 18 8 16, 168 যোগ করব, সমান সমান 8 8 16 6, হাতে থাকলো 1, 8 14 8 6 14 কে 15 5, 256/3
এত সেমি, এত সেমি। এবার 3 দিয়ে ভাগ করলে 3 আসতে 24, 16, 3 5 15, তাহলে 1/3, তাহলে 85/1/3 সেমি। এত, এটাই অ্যান্সার। তাহলে আমরা লিখব যে বৃত্তকলার পরিসীমা, এখানে লিখছি অ্যান্সার, বৃত্তকলার পরিসীমা ইকুয়াল টু 85/1/3 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে আমরা কিন্তু প্রথমে ব্যাসার্ধ বের করলাম, আমরা প্রথমে পরিধি বের করলাম, ব্যাসার্ধ আর ধরছি, পরিধি হচ্ছে 2 × 22/7 r, ঠিক আছে। এবার দেখো এই যে 88 3 সেমি, তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 88 3 সেমি বৃত্তচাপ। 1 ডিগ্রি কোণ কত? 360 ডিগ্রি কোণ। 360 ডিগ্রি কোণ মানে পরিধি, সেটা আমরা বের করলাম হচ্ছে 176 সেমি। তাহলে এটাই পরিধি, কিন্তু আমাদের পরিধি এটা, শর্তালে সেই দুটো সমান। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাবো, আর হচ্ছে 28 সেমি। আমরা ব্যাসার্ধ 28 সেমি পেয়ে গেলাম, তাহলে এটাও 28 সেমি। তাহলে আমার এইটুকের হচ্ছে আমার কী বের করতে হবে? পরিসীমা। 28 আর এটা হচ্ছে 88 3, এই 3টে যোগ করলেই কিন্তু আমরা এটা পরিসীমা পেয়ে যাব। সেই 3টা যোগ করলাম, সেটা আসলে হচ্ছে 85/1/3। এখানে হচ্ছে 256 3, 85/1/3 সেমি। খুব ভালো করে দেখো। তাহলে আমরা কিন্তু প্রথমেই কিন্তু আগে পরিসীমা বের করলাম। কি করে বের করলাম? লিখলাম যে 88, মানে লিখলাম যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু 88 3 সেমি বৃত্তচাপ। 1 হলে কত? 360 হলে কত? সেটা হচ্ছে 176 সেমি। এইদিকে আবার পরিসীমা হচ্ছে, পরিধি হচ্ছে 2 × 22/7 r, শর্তান সেই দুটো সমান। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাবো, ব্যাসার্ধ পাবো। যখনই ব্যাসার্ধ হলো তখন এই দুটো একই, আর এটা হচ্ছে 88 3, এই 3টা যোগ করলেই আমার পরিসীমা। ঠিক আছে, ঠিক আছে। তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের পরিচিত জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।